আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া এবং আমি ফারিয়া শারমিন। রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মতো অপকর্ম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ধরনের কার্যক্রম তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করবে বলেও মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রে হামলার ঘটনায় সরকারের অদক্ষতাকে দায়ী করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুদ্র রফিকের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বিএনপি। অনেক কাজ করেছে। পরে আমির খসরু গণমাধ্যম কর্মীদের জানান, আওয়ামী লীগের সাম্প্রতিক কার্যক্রমের কারণে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তারা। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, নীল নকশার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। আপনাদের প্রতি জনগণ এবং রাজনৈতিক দলদের আস্থা আছে। আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলেই আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে। আক্তার হোসেনের উপর হামলা হলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেননি বলে দাবি করেন রিজভী। সম্পূর্ণ মিথ্যা, অবৈধ, ভিত্তিহীন মন গড়া। পরে রাজধানীর শ্যামলীর ঢাকা হাউজিং মসজিদ এলাকায় কিডনি রোগে আক্রান্ত ভ্যান চালক আব্দুর রাজ্জাককে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন রুহুল কবির রিজভী সহ সংগঠনের নেতারা। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত ৬ মামলার রায় নভেম্বরে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। একই সাথে হাইকোর্টের আদেশে আটকে যাওয়া টিউলিপ সিদ্দিকের মামলা সচলের উদ্যোগের কথাও জানান তিনি। সকালে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে বেগবান ও গতিশীল করতে দুদক ও টিআইবির মধ্যে ৫ বছর মেয়াদী সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে অভ্যন্তরীণ দুর্নীতির বিষয়ে সতর্ক করে বলেন, নিজ অবস্থান থেকে দুর্নীতি মুক্ত হওয়া এখন প্রধান অগ্রাধিকার। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ৫ বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এ সময় দুর্নীতি প্রতিরোধী কার্যক্রমে যৌথভাবে কাজ করার কথা জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদক সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো আলোচনায় প্রায় একমত হলেও বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সদিচ্ছার উপর। আমরা যতই কাগজে কলমে, আইনে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করি না কেন, রাজনৈতিক আমলাতান্ত্রিক সংস্কৃতিতে পরিবর্তন, নেতিবাচক পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধ মানসিকতা এবং সেই মানসিকতার চর্চা করার মতো সাহস দৃঢ়তা যতদিন পর্যন্ত এই দুইটা অঙ্গনে না হবে ততদিন পর্যন্ত আমাদের দুদক সংস্কার কমিশনে যে স্বপ্ন সেটা বাস্তবিত হবে, এটা প্রত্যাশা করাটা খুব কঠিন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির চলমান মামলায় নভেম্বরের মাঝে রায় হতে পারে বলে আশা প্রকাশ করেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে ৬টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। টিউলিপ সিদ্দিকের যে মামলা, আমাদের উচ্চ আদালত থেকে একটা স্টে অর্ডার এসেছে, আমরা স্টে অর্ডারটা ভ্যাকেট করাচ্ছি, ভ্যাকেট করিয়ে মামলাটা এগিয়ে যাবে। এটা নিয়ে আপনার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হয়ে দুদক চেয়ারম্যান বলেন, অভ্যন্তরীণ দুর্নীতি নির্মূল ও মামলার দীর্ঘ সূত্রতা বন্ধে কাজ করছে সংস্থাটি। আমার দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতি মুক্ত একটা অফিস না হয় তাহলে অন্য অফিসকে আমার তো বলার নৈতিক অধিকারই থাকে না যে তোমরা কেন দুর্নীতি করো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যেটুকু দুর্নীতি আছে এটুকুকে মুক্ত করা। টিআইবি দুদকের সহায়তাকারী হিসেবে কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা।
জুলাই আগস্টের আন্দোলনের সময় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে তাদের রাজাকারের সন্তান ও জঙ্গি ট্যাগ দিয়ে ফাঁসি দেওয়ার পরিকল্পনাও করেছিলেন তিনি। জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহার সাক্ষ্যে এমন তথ্য উঠে এসেছে। বিস্তারিত জিএম মাহমুদের রিপোর্টে। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ২২তম দিনের সাক্ষ্য গ্রহণ হয় বুধবার। এই সাক্ষ্যের কিছু অংশ সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। আন্দোলনকারীরা ঘিরে ফেলেছে হেলিকপ্টার থেকে ৩৬ সেনা। এদিন সাক্ষ্য দেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। তার সাক্ষ্যে উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনার ফোনালাপের ৬৯টি অডিও ক্লিপ এবং ৩টি মোবাইল নাম্বারের সিডিআর। এ সময় আদালতে ফরেনসিক পরীক্ষায় শেখ হাসিনার কণ্ঠের সত্যতা পাওয়া কয়েকটি অডিও রেকর্ড শোনানো হয়, যেখানে জুলাই আন্দোলনের সময় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপানো এবং রাজাকারের সন্তান ট্যাগ দিয়ে ফাঁসি দেওয়ার পরিকল্পনার কথা বলতে শোনা যায় তাকে। রাজাকার হইতে চাইছে তো তাদের সবাই রাজাকার। জি জি বলতেছে আমরা সবাই রাজাকার। এইভাবে রাজাকারে তো ফাঁসি দিচ্ছে বা তো তাই করবো, একটা ছাড়বো না বলে দিচ্ছি। জি। আদালতে বাজানো অডিওতে শেখ ফজলে নূর তাপস, হাসানুল হক ইনু ও ঢাবির সাবেক ভিসি ASM মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন প্রসঙ্গে বলতে গিয়ে হতবাক হন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এদেশে ৭১ সালে মানুষ যুদ্ধ করেছিল বিদেশি দখলদার বাহিনীর বিরুদ্ধে, যারা দেশের মানুষের উপর বোম্বিং করেছে, গুলি করেছে। এদেশের একজন সরকার প্রধান যিনি তাকে নির্বাচিত দাবি করেন, তিনি জনগণের বিরুদ্ধে ৩৬ সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন, বোম্বিং করার নির্দেশ দিচ্ছেন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এখন পর্যন্ত এ মামলায় বিশেষ তদন্ত কর্মকর্তা সহ মোট ৫৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। এদিকে ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলায় ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম অধিবেশনের ফাঁকে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে ডক্টর ইউনূস নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমার সঙ্গে দেখা করেন। আলোচনা হয় গ্লোবাল সাউথে স্বাস্থ্য বীমা সম্প্রসারণ নিয়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন প্যারিসের মেয়র অ্যান হিডালগো। বৈঠক হয় চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের জানান, জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার বক্তব্যে গত 14 মাসের চ্যালেঞ্জিং বিষয়গুলো উঠে আসবে। ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, হ্যাঁ, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো সেই বিষয়টাও জানানো এবং সেই যে আপনি 15 বছরের যে মিসরুল, যেই ধরনের অপকর্ম করা হচ্ছে, সেগুলোর থেকে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য কি কি কাজ এই গভর্নমেন্ট করছে, সেই কাজগুলো সবাইকে জানানো যে কি ধরনের রিফর্ম এই গভর্নমেন্ট এনেছে। জাহিদ রহমান, RTV। দেশের ৪১% বেশি মানুষ আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চায়। এছাড়া ৩০% জামায়াতে ইসলামী ও 4% ভোট দিতে চায় এনসিপিকে। পিপলস ইলেকশন পালস সার্ভেতে উঠে এসেছে এসব তথ্য। এছাড়া ৪৬% মানুষ চায় বিচারের আগে আওয়ামী লীগ যেন ভোটে অংশ নিতে না পারে। এক সংবাদ সম্মেলনে এই রিপোর্ট প্রকাশ করে 3টি সংস্থা। আতিকা রহমানের রিপোর্টে এর বিস্তারিত। জাতীয় আর্কাইভ ভবনে পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড 2-এর রিপোর্ট প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন, ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম। জরিপ অনুযায়ী ৪১.৩% মানুষ বিএনপিকে, ৩০.৩% জামাত ইসলামীকে এবং 4% মানুষ ভোট দিতে চায় এনসিপিকে। রিভিল ভোটাররা যখন তাদের প্রেফারেন্স এখন রিভিল করছেন, তারা খুব ক্লিয়ারলি বিএনপির দিকে
তাদের যে প্রেফারেন্সটা সেটাকে শো করছেন, যেটা তারা আগে শো করেননি। আনডিসাইডেড ভোটাররা দের ইজ আ পসিবিলিটি তারা বিএনপির দিকে ব্রেক করবেন। 65% বা তারও বেশি তারা বলেছেন তারা প্রার্থীর যোগ্যতা দেখে হচ্ছে গিয়ে ভোট দিবেন। অবশ্য জেলা উপজেলায় রাজনৈতিক দলের কার্যক্রমে সন্তুষ্টির মাপকাঠিতে জামায়াতকে এগিয়ে রাখলেন জরিপে অংশগ্রহণকারীরা। তরুণ প্রজন্মের কাছে জামায়াত এবং এনসিপির ব্যাপারে আপনার দেখা যাচ্ছে সন্তুষ্টির হারটা একটু বেশি, বিএনপি এবং আওয়ামী লীগের ব্যাপারে সন্তুষ্টির হারটা কিছুটা কম। অপর এক প্রশ্নে 45.58% মানুষ মনে করে বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া উচিত নয়। সারা দেশে 7 বিভাগে 10,413 জন বিভিন্ন বয়সী ভোটার এই জরিপে অংশ নেন। আতিকা রহমান, RTV, ঢাকা। এবার এশিয়া কাপের খবর। এশিয়া কাপের সুপার 4 নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুবাইতে ম্যাচ শুরু রাত 8:30টায়। সুপার 4-এ নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জিতে আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ। তবে পরপর 2 দিনের সুপার 4-এ 2টি ম্যাচের সূচি নিয়ে ক্ষোভ জানিয়েছেন টাইগার কোচ ফিল সিমন্স। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচে টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দুবাইয়ের স্লো উইকেটে মিডল ওভারে রান তোলার কৌশলে যারা সফল হবে তাদের জন্য ম্যাচটা সহজ হওয়ার কথা, কিন্তু এই ফ্যাক্টরকে সামনে আনলে শক্তির বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতের ব্যাটিং লাইন আপ যোজন এগিয়ে। তবে ম্যাচের আগের দিন সংবাদ মাধ্যমে এসব ট্যাকটিক্যাল বিষয়কে পাশ কাটিয়ে বাংলাদেশের সূচি নিয়ে হলো বিস্তর আলাপ। ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পরদিন পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ টাইগারদের ব্যাক টু ব্যাক ম্যাচ খেলা যে কোনো দলের জন্যই বেশ কঠিন আর কষ্টদায়ক বলে মন্তব্য টাইগার হেড কোচ ফিল সিমন্সের। ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগার একাদশে আসতে পারে এক বা একাধিক পরিবর্তন। সেক্ষেত্রে শরীফুলের জায়গায় একাদশে ফিরতে পারেন তানজিম সাকিব। অতীত পরিসংখ্যান অবশ্য ভারতের পক্ষে টি-20 ফরম্যাটে 17 বারের মুখোমুখি দেখায় 16 বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে টিম ইন্ডিয়া, বিপরীতে একটি জয় টাইগারদের। এদিকে বাংলাদেশের বিপক্ষে নিজেদের উইনিং কম্বিনেশন রেখেই মাঠে নামতে পারে ভারত। দুবাইয়ের উইকেটে টস হতে পারে একটা বড় ফ্যাক্টর, তবে বিগ ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু নেই। বিপরীতে চাপে থেকে মাঠে নামবে টিম ইন্ডিয়া। মাহফুজুল ইসলাম, RTV। রুহুল আমিন গাজী ছিলেন সাংবাদিকদের ঐক্যের প্রতীক। নীতি ও অধিকারের প্রশ্নে আপোষহীন। ফ্যাসিবাদের সঙ্গে অনেকে যখন আপোষ করেছিলেন তখন সাংবাদিকদের সাহসের বাতিঘর হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFU's-এর সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সাংবাদিক নেতারা। ঢাকা সাংবাদিক ইউনিয়ন DU's-এর সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, BFU's-এর মহাসচিব কাদের গনি চৌধুরী, DU's-এর সাবেক সভাপতি কবি আব্দুল হাই শিকদার, ঢাকার রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন ও মোরসালিন নোমানি সহ অনেকে। রুহুল আমিন গাজীর শূন্যস্থান অপূরণীয় বলেও উল্লেখ করেন বক্তারা। 24-এর গণঅভ্যুত্থানে হাজারো মানুষকে খুন করা ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি NCPর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সুনামগঞ্জে দলটির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে কেউ বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। গণহত্যার জন্য আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করার দাবিও জানান সার্জিস আলম। ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশে কেউ ক্ষমতা আসতে পারবে না। যারা 24-এর অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে, সেই ফ্যাসিস্টদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। দুর্গাপূজার পরিস্থিতি নিয়ে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, এবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, কোথাও কোনো সমস্যা নেই। পূজা নির্বিঘ্নে হওয়ার জন্য সব ধর্মের মানুষের সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা।
পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা আগে যে ভূমিকাটা পালন করছেন এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় ওইটার ব্যবস্থা করবেন। এবং সব ধর্মের লোকজনই বলবো এটা কোঅপারেট করা, যে খুব ভালোভাবে হয়ে যায় এবং এটা শান্তিপূর্ণ ভাবে হয়ে যায় এবং ধর্মীয় পবিত্রতা রক্ষা করে যেন এটা হয়। এটা পবিত্রতা কিন্তু রক্ষা করতে হবে। রাজধানীতে মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 40 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় 14টি ককটেল জব্দ করা হয়। সামনে পূজাকে ঘিরে কোনো নাশকতা পরিকল্পনার তথ্য না পেলেও নির্বাচনকে কেন্দ্র করে তারা সংগঠিত হয়ে অপতৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় সাধারণ নাগরিকদের কাছে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়। নাশকতা করবে এই ধরনের কোনো পরিকল্পনা আমরা পাইনি বা দুর্গাপূজাকে এফেক্টেড এইরকমও না। এই নির্বাচনকে সামনে রেখে তারা সংগঠিত হচ্ছে, অপতৎপরতা চালাচ্ছে এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করতেছে। ডিএমপির 2.5 কোটি মানুষের এই শান্তি শৃঙ্খলার জন্য, ল অ্যান্ড অর্ডারের জন্য আপনারা আমাদেরকে সহায়তা করবেন, আমি সকলের কাছে সহায়তা চাচ্ছি। বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরীর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল CEPZ এর 2টি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। সকাল 9টা থেকে তারা চট্টগ্রামের ফ্রি পোর্ট এলাকার বিমানবন্দর সড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ইপিজেডের নাসা গ্রুপের 2টি কারখানায় প্রায় 2200 শ্রমিক রয়েছে। অক্টোবর মাস থেকে কারখানা 2টি বন্ধের ঘোষণা দিয়েছেন মালিকপক্ষ। এতে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে নামেন। চট্টগ্রাম শিল্প পুলিশের SP জানান, নাসা গ্রুপের 2টি কারখানা শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে। পরে তাদের বুঝিয়ে বিমানবন্দর সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় নাসা গ্রুপের 16টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে মানববন্ধন করেন এসব কারখানার শ্রমিকরা। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে ছত্রভঙ্গ হয়ে যেতে হয় তাদের। কর্তৃপক্ষ জানিয়েছে কোনো শ্রমিককে ব্ল্যাকলিস্ট করা হবে না এবং সবাইকে প্রত্যয়নপত্র দেওয়া হবে। তবে সময় মতো পাওনা না দিলে আন্দোলন আরও বেগবান হবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিকরা। এর আগে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের ত্রিপক্ষীয় সভায় বিদ্যুৎ গ্যাস সংকট ও বায়ারের অর্ডার না থাকায় 25 সেপ্টেম্বর থেকে এসব কারখানার সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। প্রাথমিক স্তরের পাঠ্য বই মুদ্রণের দায়িত্ব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এনসিটিবির সময় মতো বই সরবরাহে ব্যর্থতা, মানহীনতা সহ নানা অভিযোগে এমনটি চাইছে অন্তর্বর্তী সরকার। সঠিকভাবে কাজ করতে সক্ষমদের হাতেই দায়িত্ব থাকা উচিত বলে মনে করছেন শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। পাঠ্যপুস্তকের সংকট নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। 1983 সাল থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষাক্রম প্রণয়ন, মুদ্রণ, প্রকাশনা সহ এ সংক্রান্ত সব দায়িত্বই পালন করে আসছে এনসিটিবি। আর 2010 সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিকের বই বছরের শুরুতে বিনামূল্যে বিতরণের দায়িত্বও পালন করছে প্রতিষ্ঠানটি। তবে নানা সময় বই ছাপা, বিতরণে অনিয়ম, দেরি আর বইয়ের গুণগত মান নিয়ে সমালোচনার মুখে পড়ে এনসিটিবি। এসব কারণ দেখিয়ে 2022 সাল থেকে প্রাথমিক শিক্ষা বিভাগ আলাদাভাবে বই ছাপার চেষ্টা চালিয়ে আসছিল। এখন তা আইন সংশোধন করে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ প্রক্রিয়া বাস্তবায়ন হলে এনসিটিবি শুধু শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের কাজে নিয়োজিত থাকবে। এমন উদ্যোগে অসন্তোষ দেখা দিয়েছে এনসিটিবির অভ্যন্তরে। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি সংস্থাটির চেয়ারম্যান। বিশেষজ্ঞরা মনে করছেন, যারা শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দিতে পারবে এমন সক্ষম প্রতিষ্ঠানকে কাজ দেয়া উচিত। এনসিটিবিকে শুধু একাডেমিক কাজে মনোযোগী হবার পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। ছাপার কাজ তো একাডেমিক কাজ না, ছাপার কাজ এনসিটিভি করা লাগবে কেন? ছাপার কাজটা গভর্নমেন্টের যে কোনো উইং করতে পারে। এটা একটা রাষ্ট্রীয় বিষয়। গভর্নমেন্ট যদি মনে করে যে বিজি প্রেসকে দিয়ে ছাপাবে,
তারা ক্যাপাবল, করুক। আমাদের বেটারমেন্টের জন্য যেটা করা দরকার সেটাই করা উচিত। এনসিটিবিকে ব্যবসায়িক মনোভাব বাদ দিয়ে পূর্ণাঙ্গ একাডেমিক প্রতিষ্ঠান রাখার পরামর্শও দেন তিনি। রেডিক্যাল চেঞ্জ করা লাগবে, অর্থাৎ সার্জারি করা লাগবে। আপনাকে ওই যদি বিপ্লবী সিদ্ধান্ত আপনি নিতে পারেন তাহলে সেটা সম্ভব। আপনি এনসিটিভি, আপনি মতিঝিলের মতো একটা কর্মব্যস্ত জায়গায় একটা বিল্ডিংয়ের ভিতরে এনসিটিভি কেন? আমি মনে করি এনসিটিভি কি গবেষণা করবে, কাজ করবে ঠান্ডা মাথায়, ঠিক আছে, এগুলো করবে। আর এখানে তো দেখি যে অনেকে অনেক ব্যবসা বাণিজ্য করে বসে বসে। তবে 2026 শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যপুস্তক এনসিটিবি সরবরাহ করবে। প্রত্যাশা মানসম্পন্ন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বিশ্ব ফার্মাসিস্ট দিবস 2025 উদযাপন উপলক্ষে দুদিনব্যাপী ফার্মা ফেস্ট আয়োজন করেছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করছে সাউথ ইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ ও সাউথ ইস্ট ফার্মেসি ক্লাব। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ডক্টর ইশরাত জাহান বুলবুল ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হালিমুজ্জামান। অনুষ্ঠানে দেশের 40টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের 7 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণে পোস্টার উপস্থাপন এবং ঔষধি উদ্ভিদ প্রদর্শনী ও চাকরি মেলার আয়োজন করা হয়। খেলার খবর। ইংলিশ ফুটবল লিগে রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও টটেনহাম। রাত 1:15 হাডার্সফিল্ডের মাঠে নামবে গার্দিওলার শিষ্যরা। ম্যাচটিতে ইনজুরির জন্য থাকছে না সিটিজেনদের গোল মেশিন আর্লিং হাল্যান্ড। এদিকে একই সময়ে টটেনহাম লড়বে ডনকাস্টার রোভার্সের বিপক্ষে, আর নিউক্যাসলের প্রতিপক্ষ ব্রেডফোর্ড সিটি। দিনের অন্য ম্যাচে রাত 1টায় আর্সেনালের প্রতিপক্ষ পোর্ট ভ্যালে। ম্যাচটিতে কাই হাভার্টজ, গার্বি আল জেসুসদের পাশাপাশি ওডেগার্ডকেও না পাওয়ার সম্ভাবনা। দলটির বিপক্ষে এর আগে 22 বারের দেখায় 13টি জয় পেয়েছে গানাররা, বিপরীতে হেরেছে 4টি আর ড্র হয়েছে 5টি। এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচে নিরাপত্তা আরও জোরদার করতে সেনাবাহিনীর সহায়তা চাইবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বুধবার বাফুফের কম্পিটিশন কমিটির মিটিং শেষে এমনটাই জানান কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। এ সময় কমিটির পক্ষ থেকে জানানো হয়, সিঙ্গাপুর ম্যাচের চেয়েও এবার বেশি আয়ের সম্ভাবনা দেখছেন তারা। আগামী 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলবে জামাল হামজারা। আগামী 28 সেপ্টেম্বর থেকে ম্যাচের টিকিট পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্ম কুইকেটে। সিকিউরিটি আরও স্ট্রং হবে। আমরা জানি আমাদের দুটা খেলা ব্যাক টু ব্যাকই ধরতে গেলে, অক্টোবর 9 তারিখে এবং নভেম্বর 18 তারিখে। যে ইন্ডিয়া খেলাটা একটু গুরুত্বপূর্ণ বেশি, যেখানে সিকিউরিটি রিজনের জন্য আমাদের একটু নজর বেশি দিতে হবে। ওটার জন্য কালকে আমাদের জিওসি সাহেবের সাথে মিটিং আছে বাফুফ পক্ষ থেকে, যে আমরা সেনা মোতায়েন চাচ্ছি দোনো খেলার জন্য। যেটা দর্শক, সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।